যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে ইসরায়েল, দাবি ট্রাম্পের। হামাসকে শেষ সতর্কবার্তার হুঁশিয়ারি। হামলায় গাজায় নিহত আরও ৬৫, উপত্যকা জুড়ে দুর্ভিক্ষের আশঙ্কা। ইউক্রেন জুড়ে ব্যাপক রুশ হামলার পর শান্তি আলোচনা নিয়ে সংশয়। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। ইউরোপকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান। প্রধানমন্ত্রীর পদত্যাগের জেরে জাপানের রাজনীতিতে অনিশ্চয়তা, প্রভাব পড়তে পারে বিদেশি শ্রমিকদের ওপরও, জনমনে মিশ্র প্রতিক্রিয়া। এবং উত্তর কোরিয়ায় গোপনে সামরিক কার্যক্রম, যুক্তরাষ্ট্রের বিস্ফোরক তথ্য প্রকাশ। নিউ ইয়র্ক টাইমসের 2019 সালে অভিযান চালিয়ে হত্যা করা হয় 3 জনকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর নতুন যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর আগে রোববার ইসরায়েল এই প্রস্তাবে রাজি হয় বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। শিগগিরই যুদ্ধ বন্ধে চুক্তি হতে যাচ্ছে বলেও দাবি করেন ট্রাম্প। এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে বন্দুকধারীর গুলিতে অন্তত 5 জন আহত হয়েছেন 20 জন। অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে প্রাণ হারিয়েছেন 65 জন ফিলিস্তিনি। গাজায় যুদ্ধ বন্ধ হবে এই আশায় কূটনীতির টেবিল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনার ঝড়। তবে সেই ঝড় এড়িয়ে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রোববার উপত্যকার আল রুয়া টাওয়ার, আল জাজিরা ক্লাব এবং সাইরত শিবিরে হামলা চালায় নেতানিয়াহু সেনারা। এতে বেশ কয়েকজন হতাহত হয়, ক্ষতিগ্রস্ত হয় অনেক ভবন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বহুতল ভবনগুলো হামাস ব্যবহার করছিল সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডে। এরই মধ্যে সোমবার অধিকৃত পূর্ব জেরুজালেমে বন্দুকধারী গুলিতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশ জানায়, অঞ্চলটির একটি অবৈধ বসতির বাইরে 2 বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। কিছুক্ষণের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দ্রুত গাজায় যুদ্ধ বন্ধ হবে। সে উদ্দেশ্যে তার প্রস্তাবিত শর্ত ইসরায়েল মেনে নিয়েছে বলেও জানান তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে হামাসের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেন তিনি। জানান, শর্ত না মানলে তার পরিণতি ভালো হবে না। হামাসের জন্য এটাই শেষ সতর্ক বার্তা বলে উল্লেখ করেন তিনি। ফিলিস্তিনি সংগঠন হামাস জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে এবং আলোচনায় ফেরার প্রস্তুতি নিচ্ছে। সংগঠনটির দাবি, গাজায় আগ্রাসন বন্ধে যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানায়। এমনকি গাজার প্রশাসনিক দায়িত্বে স্বাধীন ফিলিস্তিনি কমিটি গঠনের প্রস্তাবও মেনে নিয়েছে তারা। তবে যুদ্ধের অবসান, ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং বন্দি বিনিময় বিষয়ে স্পষ্ট ঘোষণা চায় হামাস। ইউক্রেনে আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েনে পশ্চিমাদের পরিকল্পনায় চরম ক্ষোভের মাত্রা দেখিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে 8 শতাধিক ড্রোন ও 13টি মিসাইল হামলায় লণ্ডভণ্ড হয়েছে শহরের পর শহর। গত 3 বছরের আগ্রাসনে প্রথমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে সরকারি দপ্তরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। রক্ষা পায়নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ক্রিভিরি শহরেও। নিহত হয়েছে শিশুসহ অন্তত 4 জন। পশ্চিমাদের পক্ষ থেকে ইউক্রেনে সেনা পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এমন অবস্থায় ভণ্ডুল হতে যাচ্ছে কি বহু প্রত্যাশিত ইউক্রেন শান্তি প্রতিষ্ঠার তোড়জোড়। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারের পরপর ইউক্রেনের মাটিতে ভয়াবহ হামলা। এই হামলায় অন্তত 800 ড্রোন ও 13টি মিসাইল ব্যবহার করেছে রুশ বাহিনী। হতাহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। পুরো ছারখার হয়ে গেছে বহু ভবন। এর মধ্যে আছে কিয়েভের সরকারি ভবনও। বিষয়টি নিশ্চিত করেছেন কিয়েভের মেয়র। সরকারি কোয়ার্টার ও অফিসে আগুন লেগেছে। পাশের শহরের একটি গুদামেও হামলা হয়েছে। আগুন নেভাতে হেলিকপ্টার ব্যবহার করা হয়। পরিস্থিতি এখন কিছুটা অনুকূলে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভিরি শহরেও আক্রমণ হয়েছে। এতে 3টি ভবনে আগুন ধরে যায়। হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র পশ্চিমা দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত বৈঠকের বাস্তবায়ন করতে আহ্বান জানান জেলেনস্কি। ওই বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনের নিরাপত্তায় 26 দেশ থেকে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়। রুশ হামলার পর এখনই সেনা মোতায়েন চান প্রেসিডেন্ট জেলেনস্কি। এর আগে পশ্চিমাদের ইউক্রেনে সেনা মোতায়েনের উদ্যোগে কড়া হুঁশিয়ারি জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে সেনা মোতায়েন করা হলে রুশ বাহিনীর লক্ষ্যবস্তু হবে ওই সেনারা। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনে সেনা পাঠানোর পশ্চিমা প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করতেই এই হামলা চালিয়েছে রুশ বাহিনী। এদিকে রুশ হামলার পর পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের অন্তত 69টি ড্রোন প্রতিহতের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। উত্তেজনা আর রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও চীনা প্রেসিডেন্টের বৈঠকের আভাস পাওয়া গেছে। আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এপেক সম্মেলনে হতে পারে 2 শীর্ষ নেতার বৈঠক।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গেও ট্রাম্পের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবরের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে বসছে এশিয়া প্যাসিফিক ইকোনমি কোঅপারেশন বা এপেক সম্মেলন। ওই সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের তোড়জোড় চলছে। রোববার এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, বাণিজ্য উত্তেজনা আর রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এই বৈঠক হলে তা হবে বছরের অন্যতম আলোচিত কূটনৈতিক ঘটনা। এখনও বৈঠকের বিষয়টি চূড়ান্ত না হলেও দুই পক্ষই গুরুত্ব সহকারে সম্ভাবনা খতিয়ে দেখছে। সম্প্রতি নানা ইস্যুতে দুই দেশের মধ্যে টানাপোড়েন দেখা দিলেও শীর্ষ পর্যায়ের এই আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনৈতিক উপদেষ্টারা ইউরোপে একাধিকবার বৈঠক করেছেন, যেখানে অগ্রাধিকার ছিল শুল্ক ইস্যু সমাধান। ওয়াশিংটন এপ্রিলে চীনা পণ্যে 145% শুল্ক আরোপ করলে পাল্টা ব্যবস্থা নেয় বেইজিংও। তবে আপাতত নতুন করে শুল্ক কার্যকর করা নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। ট্রাম্প প্রশাসন এই সফরকে শুধু বাণিজ্য নয় বরং বহুমাত্রিক কূটনৈতিক মিশন হিসেবে দেখছে। লক্ষ্য রাখা হয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো, বেসামরিক পারমাণবিক খাতে প্রযুক্তি আদান প্রদান এবং নতুন অর্থনৈতিক বিনিয়োগ নিশ্চিত করা। এর আগে মধ্যপ্রাচ্যের সফরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগ চুক্তি করেছিলেন ট্রাম্প। এবার এশিয়াতেও একই ধরনের সাফল্য অর্জনের পরিকল্পনা ওয়াশিংটনের। শুধু শি জিনপিং নন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠক হতে পারে ট্রাম্পের। যদিও কিম বৈঠকে যোগ দেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াং আশা করছেন এই সম্মেলন একদিকে বাণিজ্য সহযোগিতা বাড়াবে, অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতেও নতুন আলোচনার দ্বার খুলে দেবে। উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের গোপন সামরিক কার্যক্রম নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে দাবি করা হয়, 2019 সালে নজরদারি যন্ত্র বসানোর অভিযানে উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে মার্কিন নেভি সিল টিম 6। এ বিষয়ে প্রশ্ন করা হলেও কিছুই জানেন না বলে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে এই তথ্য ফাঁস ট্রাম্প কিম পরমাণু আলোচনার ভবিষ্যৎকে গভীর অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে। উত্তর কোরিয়া এমন এক নাম যাকে ঘিরে রয়েছে দুর্ভেদ্য রহস্য আর কিম জং উনের সর্বাত্মক নিয়ন্ত্রণ, যার নিরাপত্তা ব্যবস্থা ভেদ করার সাহস কারো নেই বললেই চলে। অথচ অভিযোগ উঠেছে সেই অসম্ভবকে সম্ভব করার উদ্দেশ্যে গোপনে পদক্ষেপ নেয় মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মিশনে নামানো হয় বিশ্বখ্যাত নেভি সিল টিম 6 রেড স্কোয়াড্রনকে। নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে উঠে এসেছে 2019 সালে ভিয়েতনামে ট্রাম্প কিম বৈঠকের আগে উত্তর কোরিয়ার যোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তিগত নজরদারি বসানোর সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস। রেড স্কোয়াড্রনকে টানা কয়েক মাস কঠোর অনুশীলনের পর মাঠে নামানো হয়। কিন্তু রাতের আধারে অভিযানের সময় হঠাৎই সামনে এসে পড়ে একটি উত্তর কোরীয় মাছ ধরার নৌকা। গোপনীয়তা রক্ষার জন্য হত্যা করা হয় 3 বেসামরিক নাগরিককে। সেবারের মতো অভিযানে ব্যর্থ হয়ে ফেরত যায় দলটি। এমন সংবেদনশীল একটি অভিযান প্রেসিডেন্টের সবুজ সংকেত ছাড়া সম্ভব নয় বলে দাবি গণমাধ্যমটির। যদিও এ বিষয়ে শুক্রবার ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এ বিষয়ে কিছুই জানেন না তিনি। এবার প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের আইনি কাঠামো নিয়ে। নিয়ম অনুযায়ী কংগ্রেসের গোয়েন্দা কমিটিকে এ ধরনের অভিযান জানানো বাধ্যতামূলক হলেও অপারেশনটি গোপন রাখা হয়। শুধু তাই নয়, অংশগ্রহণকারী কিছু অফিসার পরবর্তীতে পদোন্নতি পান বলেও জানা গেছে। বাইডেন প্রশাসন 2021 সালে তদন্ত শুরু করলেও পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও আলোর মুখ দেখেনি।